আসসালামু আলাইকুম। অন্য মঞ্চের আজকের আলোচনায় আমাদের অতিথি হিসেবে আছেন শপথকে কেন্দ্র করে ঝটাপটি অলরেডি লেগে গেছে। আমি শুরুতেই বলেছিলাম যে এই শপথ গ্রহণ অনুষ্ঠান নিয়ে একটা বড় গন্ডগোল লাগবে, কারণ এই যে দু রকমের শপথ যেটা হচ্ছে, একটা হচ্ছে যে নির্বাচিত সংসদদের শপথ গ্রহণ, আর একটা হচ্ছে ওই যে সংবিধান পরিষদ যেটা তৈরি করা হয়েছে আলী রিয়াজের নেতৃত্বে, যে ওটা হয়েছে সেটাকে নিয়ে গন্ডগোল লেগেছে। এখন বিএনপি বলছে যে আমরা ওই শপথটা, দ্বিতীয় শপথটা আমরা নেব না, যেটা কি একটা নাম দেওয়া হয়েছিল, গণপরিষদ না কি একটা নাম দেওয়া হয়েছিল, হ্যাঁ, ঢপের চপ, সংবিধানকে বহির্ভূত ভাবে, সেটাতে বিএনপি অংশগ্রহণ করবে না বলে পরিষ্কার জানিয়ে দিয়েছে, এবং তারা শপথও নেয়নি। আজকে সকালবেলা চিফ ইলেকশন কমিশনার তার নেতৃত্বে শপথ গ্রহণ অনুষ্ঠানটি হয়। শপথ গ্রহণ অনুষ্ঠানটি যারা শপথ নিয়েছেন তাদের মধ্যে যারা মিনিস্টার হবেন তাদের শপথটা হবে বিকেলবেলা। এটা শপথ গ্রহণ করাবেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। এখন এই যে আলী রিয়াজ, যিনি এই সমস্ত সবকিছু যিনি করলেন ব্যাপারটা, তাকে কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না। তিনি কোথায়, তাকে ফোনেও ধরা যাচ্ছে না, তাকে খুঁজেও পাওয়া যাচ্ছে না। তার কি হয়েছে সেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে না। এখন এই যে শপথ, যেটা সংবিধান অনুযায়ী যে শপথ নেওয়া, সেটা নিয়ে আবার জামাতের মধ্যে দুটো ভাগ ছিল। এনসিপি তো আলাদা, এনসিপি চাইছিল আমরা ওই সংবিধান অনুযায়ী আমরা শপথ নিয়ে নেবো, দ্বিতীয় শপথটা আমরা পরে নেবো, ওখানে যখন গন্ডগোল মিটবে, এই সমস্যার সমাধান হবে, তখন আমরা নেব। আর জামাতের মধ্যে দুটো ভাগ ছিল, কেউ বলেছিল আমরা শপথ গ্রহণ অনুষ্ঠান আমরা শপথ নেব ওই প্রথম সংবিধান মেনে, দ্বিতীয় শপথটা না হলে আমরা প্রথম শপথটা নেব না। পরবর্তীকালে নিজেদের মধ্যে আলোচনা করে দু দলের মধ্যে যে গন্ডগোলটা লেগেছিল জামাতের মধ্যে, তারা বলে যে ঠিক আছে, সংবিধান অনুযায়ী যে শপথটা হচ্ছে সেই শপথটা আমরা নিচ্ছি, এবং আমরা ওই দ্বিতীয় শপথটাও নিয়ে রেখে দেবো। এরকম একটা কিছু হয়েছে, মানে বিএনপি সংবিধান অনুযায়ী শপথটা নিয়েছে, বাকি কোনো শপথ টপথ বিএনপি নেয়নি, এবং বিএনপি বলেছে আমরা জীবনে ওই শপথ নেব না। ফলে ও শপথের লেটা চুকে গেছে। কারণ যারা নির্বাচিত সরকার, যারা ভূমিধস ভোটে, ল্যান্ডস্লাইড ভোটে যারা জিতেছে, তাদের সঙ্গে কে এলো কে না এলো তাতে বিএনপির কেউ যায় আসে না। একটা কথা উঠেছিল যে ভারত বিরোধী কিছু লোক আছে যাদেরকে বিএনপি নাকি নিচ্ছে, এরম বলে একটা কথা উঠেছিল। কিন্তু মির্জা ফখরুল আজকে পরিষ্কার করে দিয়েছে সেরকম কোনো ঘটনা নেই। বিশেষ করে বাবরের এর মধ্যে ঢোকা, এর মধ্যে অনেকেই ঢোকার চেষ্টা করেছিল। আসিফ নজরুল তিনিও ঢোকার চেষ্টা করেছিলেন, আমাদের এই প্রেসিডেন্ট হওয়ার চেষ্টা করেছিলেন, আমাদের যে যিনি মোহাম্মদ ইউনুস, তিনিও হচ্ছেন না। ফলে একটা লেজে গোবরে অবস্থা। বহুদিন আগে দর্শক আমি একটা রিপোর্ট করেছিলাম যে জামাত, বিএনপি, এনসিপি কে নিয়ে ইউনুস যমুনায় একটা বৈঠক করেছিলেন। সেই বৈঠকে কিন্তু এইটা নিয়ে গন্ডগোল লেগেছিল এবং বোতল ছোড়াছুড়ি পর্যন্ত হয়েছিল। আমি এটা করেছিলাম, ভিডিওটা করেছিলাম, এবং আমি সেখানে বলেছিলাম
এটা কিন্তু এখানেই শেষ নয়, এটা কিন্তু বহু দূর এগোবে। এবার দেখুন বহু দূর এগোলো কিনা। এখন এই শপথ গ্রহণ অনুষ্ঠান নিয়ে কিন্তু ব্যাপক একটা গন্ডগোল ভবিষ্যতের জন্য তোলা রইল। এটা কিন্তু ভবিষ্যতের জন্য তোলা রইল, আপাতত ধামাচাপা রইল, কিন্তু ভবিষ্যতে এই যে দিকে দিকে আগুনটা, এটা কিন্তু বাড়বে এবং এ নিয়ে কিন্তু প্রচুর গন্ডগোলের সূত্রপাত হবে। মির্জা ফখরুল আবার আজকে একটা সাক্ষাৎকারে বলেছেন যে শেখ হাসিনাকে নিয়ে ভারতের সঙ্গে এমন কোনো সম্পর্ক গড়ে তোলা হবে না যাতে সম্পর্কের অবনতি হিসেবে দেখা হয়। অর্থাৎ শেখ হাসিনা ইস্যুতে বিএনপি কিছুটা পিছু হটল। শেখ হাসিনা ইস্যুতে বিএনপি কিছুটা পিছু হটল, কারণ তারেক রহমানের সঙ্গে ভারতের যে সমস্ত চুক্তি হয়েছিল সেই চুক্তি অনুযায়ী বিএনপি ওই পথে হাঁটবে না। এবার আমি একটা লিস্ট পড়ে শোনাচ্ছি, যারা সম্ভাব্য মন্ত্রী ফন্ত্রী হতে পারেন সেরকম একটা লিস্ট আমি পড়ে শোনাচ্ছি। এটা এখনো পর্যন্ত কে কি দপ্তর পাবেন এটা কিন্তু এখনো সঠিক নয়, কিন্তু যেটা আমার কাছে এসছে সেটা আমি পড়ে শোনাচ্ছি। প্রেসিডেন্ট হচ্ছেন, মানে প্রস্তাবিত, এটা কিন্তু প্রস্তাবিত। প্রেসিডেন্ট হচ্ছেন ডক্টর খন্দকার মুশারফ। স্পিকার অফ পার্লামেন্ট অ্যাডভোকেট জাহিরুল আবেদিন অথবা নিতাই রায়চৌধুরী। প্রাইম মিনিস্টার অ্যান্ড মিনিস্টার অফ ডিফেন্স তারিক রহমান। মিনিস্টার অফ লোকাল গভর্নমেন্ট অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট মির্জা ফখরুল। মিনিস্টার অফ হোম অ্যাফেয়ার্স শাহিদুদ্দিন আহমেদ। স্টেট মিনিস্টার শাহিদুদ্দিন চৌধুরী অ্যানি। মিনিস্টার অফ ফরেন অ্যাফেয়ার্স আমির খুসরু। স্টেট মিনিস্টার হুমায়ুন কবির। মিনিস্টার অফ ফিনান্স ডক্টর রেজা কিবরিয়া। মিনিস্টার অফ এডুকেশন এনাম এহসানুল হক মিলন। স্টেট মিনিস্টার সঈদ আল নোমান। মিনিস্টার অফ ল, জাস্টিস অ্যান্ড পার্লামেন্টারি অ্যাফেয়ার্স মোহাম্মদ আসাদুজ্জামান। মিনিস্টার অফ ইনফরমেশন আন্দালিব রহমান পার্থ। স্টেট মিনিস্টার ডক্টর মেহেদি আমিন। মিনিস্টার অফ প্ল্যানিং ডক্টর আব্দুল মঈন খান। মিনিস্টার অফ কমার্স আব্দুল মুখাত্তির। মিনিস্টার অফ ইন্ডাস্ট্রিজ আব্দুল আওয়াল মিন্টু। মিনিস্টার অফ শিপিং মেজর হাফিজ। মিনিস্টার অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট নজরুল ইসলাম খান। মিনিস্টার অফ ওয়াটার রিসোর্স আব্দুল হাবিব দুলু। মিনিস্টার অফ লেবার অ্যাফেয়ার্স মিনিস্টার অফ লিবারেশন অ্যান্ড ওয়ার অ্যাফেয়ার্স ফজলুর রহমান। মিনিস্টার অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড ব্রিজ আমারুল্লাহ আমান। মিনিস্টার অফ কালচারাল অ্যাফেয়ার্স জোনায়েদ সাকি। মিনিস্টার অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি অ্যাফেয়ার্স ডক্টর AZM জাহিদ। মিনিস্টার অফ, আবার ছোট হয়ে গেল, মিনিস্টার অফ ইউথ অ্যান্ড স্পোর্টস আলী আসগর লোবি। মিনিস্টার অফ রিলিজিয়াস অ্যাফেয়ার্স শামীম কায়সার লিঙ্কন। মিনিস্টার অফ সিভিল এভিয়েশন ট্যুরিজম আলতাফ হোসেন চৌধুরী। মিনিস্টার অফ পাওয়ার এনার্জি অ্যান্ড মিনারেল রিসোর্স ইকবাল হোসেন মাহমুদ টুকু। মিনিস্টার অফ কালচার
Shamsujjaman Dudu, Minister of Housing and Public Works Mirza Abbas, Minister of Post and Telegram Nurul Haq Nur, Minister of Railways Goishwar Chandra Rai, Minister of Public Administration Dr. Ismail Jabedullah, Minister of Social Affairs Rabiul Kabir Rizvi, Minister of Chittagong Hill Track Affairs দীপেন দেওয়ান। এইটা হলো আপাতত একটা লিস্ট। এই লিস্টের কিন্তু পরিবর্তন হতে পারে। এখন ফাইনালি কে কে এখানে মন্ত্রী হবেন, প্রধানমন্ত্রী তো হচ্ছেন আমাদের তারেক রহমান, বাকি কারা কারা কি মন্ত্রিত্ব পাবেন এখান থেকে এই লিস্ট অনুযায়ী হবে কিনা সেটা কিন্তু এখনো চূড়ান্ত নয়। সেটা রাষ্ট্রপতি যখন শপথ বাক্য পাঠ করাবেন তখনই পরিষ্কার হবে। এইটা এখন প্রাথমিকভাবে ঠিক হয়েছে। তবে জামাত যেটা আপত্তি তুলেছে, তারা এইটা দ্বিতীয় সংবিধান, যেটা সংশোধিত সংবিধান যেটা হয়েছে আলী রিয়াজ দ্বারা করা, সেটা যতক্ষণ না পর্যন্ত কমপ্লিট হচ্ছে, সেখানে মানে বিএনপি শপথ না নিলে তারা কিন্তু গন্ডগোল পাকাবে, তারা এটা সহজে মেনে নেবে না। এই নিয়ে কিন্তু একটা ঘোট ভবিষ্যতে পাকাবে এবং তার জন্য আপনারা কিন্তু তৈরি থাকুন। এই সরকার কিন্তু সুস্থিরভাবে চালাতে পারবে না। আজকে ভিডিও সংরক্ষণ করে রাখুন। আমি বলে দিলাম আজকে যে শপথ গ্রহণ অনুষ্ঠান হচ্ছে এবং কাল থেকে যে সরকার শুরু হবে, সেই সরকার কিন্তু শান্তিতে দেশ চালাতে পারবে না। এর মধ্যে অশান্তি লেগেই থাকবে, ঝটাপটি লেগেই থাকবে এবং সেটা কতদিন চলে সেটাই দেখার। আপাতত এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং যমুনায় ডক্টর ইউনূসকে ছাড়তে হচ্ছে। যমুনা কালকে যেটা আমি করে রেখে দিয়েছিলাম সেটা আমি যথারীতি 6:30 ছেড়ে দেবো। যমুনা ছাড়তে হবে, ওনার মন খুব খারাপ, ওনার যে কি মনের অবস্থা সেটা আমি 6:30 ব্যাখ্যা করব। সবাই ভালো থাকবেন। তারেক রহমান তাই এদের মস্কারার সবচেয়ে বড় যে অস্ত্র, জুলাই সনদ, জুলাই সনদ, জুলাই সনদ, মুজিববাদী সংবিধান ছুঁড়ে ফেলা, সংবিধান পুনর্গঠন করা, সেকেন্ড রিপাবলিক ঘোষণা করা, এসবের একেবারে গোড়া কেটে দিয়েছেন। সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে তারা শপথ নেন নাই, সরাসরি বিএনপি চেয়ারম্যানের পরামর্শ অনুযায়ী বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সংবাদ মাধ্যমের সামনে দাঁড়িয়ে বলেছেন যে তারা কোনোভাবেই সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিতে পারেন না, কারণ এসব সংবিধান সংস্কার পরিষদ সংবিধানে নাই, গণভোটও সংবিধানে নাই। রহমান নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর থেকেই প্রথম রাতে বিড়াল মারা কর্মসূচি গ্রহণ করেছেন, সেটা আমি আপনাদেরকে কদিন ধরেই বলছিলাম। কারণ খুব স্বাভাবিক, জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি ইউনূস সরকারের নামে যারা প্রকৃতপক্ষে 2024-এর আগস্ট থেকে বাংলাদেশের ক্ষমতার কেন্দ্রে অবস্থান করছিল, তাদেরকে ক্ষমতা থেকে না সরিয়ে, তাদেরকে ক্ষমতাচ্যুত না করে যে আরামে স্থিতিশীলতার সাথে শান্তিতে স্বস্তিতে সরকার পরিচালনা করা যাবে না, সেটা বিএনপি তারেক রহমান এত ভালো বোঝেন যে তারা প্রথম থেকেই এই জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টির ওলট পালট দাবি আবদার এবং তাদের এটা না করলে ওটা করব না, ওটা না করলে এটা করব না, এসবে যে কর্ণপাত করা যাবে না সে বিষয়টা একদম পরিষ্কার করে দিয়েছেন। 18 মাস ধরে ইউনূস সরকারের নেতৃত্বে আলী রিয়াজ নামের এক ব্যক্তিকে আমেরিকা থেকে উড়িয়ে এনে সবচেয়ে বড় যে মশকরাটা জাতির সঙ্গে করা হয়েছে সেটা হচ্ছে সংবিধান পুনর্লিখনের চেষ্টা, সংবিধানের মৌলিক কাঠামো পরিবর্তন সহ যেমন ইচ্ছে সংবিধানটাকে পরিবর্তনের ব্যবস্থা করা, একটা জুলাই সনদ নামের অদ্ভুত জিনিস প্রসব করা, একটা ঘরে বসে তাদের নির্বাচিত রাজনৈতিক দলের প্রতিনিধিদের একরকমের একসাথে করে। এবং মনে রাখতে হবে আলী রিয়াজের ওই জুলাই সনদে কেউ একমত হয় নাই, এমনকি জাতীয় নাগরিক পার্টি
গতকালের আগে সেই জুলাই সনদে একমত হয়ে স্বাক্ষর করতে পারে নাই, কিন্তু চাপ প্রয়োগের মাধ্যমে সেই জুলাই সনদ রাজনৈতিক দলগুলোকে গিলতে বাধ্য করা হয়েছে, একরকম এমন একটা পরিস্থিতি ক্রিয়েট করে যে যদি জুলাই সনদ না গেলেন তাহলে কিছুতেই নির্বাচনটা হবে না। কাজেই দাঁত মুখ চেপে এর কোনো সাংবিধানিক ভিত্তি নাই, বারবার সেটা ওই আলী রিয়াজের দরবারে ঘরের ভেতর পরিষ্কার করে সংবাদ মাধ্যমের সামনে বলে, গণভোটের কোনো সাংবিধানিক ভিত্তি নাই বারবার সে কথা বলে, কিংবা সংবিধান সংস্কারের একমাত্র দায়িত্ব এবং ক্ষমতা আছে সংসদে সে কথাও বারবার মনে করিয়ে দাঁত মুখ চেপে বিএনপি ওই জুলাই সনদে স্বাক্ষর করেছিল বটে, ওই আরেক মশকরার অনুষ্ঠানে গিয়ে, কিন্তু বিএনপির মূল অপেক্ষা ছিল জনগণের ম্যান্ডেট নিয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে একবার ক্ষমতায় এলে কিছুতেই এই মশকরাকে পাত্তা দেওয়া যাবে না। তারেক রহমান সুস্পষ্টভাবে সেই বার্তা দিয়ে শপথ গ্রহণের দিন এমন একটা পরিস্থিতি তৈরি করেছেন যে জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টিকে এখন সংসদে ঢুকতে হলে সত্যি তাদের যে দোর্দণ্ড প্রতাপ গত 18 মাসে দেখা গেছে, সেই দোর্দণ্ড প্রতাপ প্রভাব একরকম ভুলে গিয়ে নরম হয়ে মাথা নামিয়ে নির্বাচনে তারা পরাজিত হয়েছেন এবং বিরোধী দলে আছেন। কাজেই সরকারের সংবিধানে কোনো অবদান রাখতে হলে সেটা সংসদের মাধ্যমে রাখতে হবে, মবের মাধ্যমে নয়। সেটা একেবারে ভেতর থেকে উপলব্ধি করে একরকমের মাথা নিচু করে সংসদে ঢোকার ব্যবস্থা করেছেন তারেক রহমান। তারেক রহমানের জন্য এই প্রথম রাতে বিড়াল মারাটা যে কত জরুরি ছিল, একরকম তিনি যেন সেই ম্যান্ডেট নিয়ে সরকারে বসেছেন। কারণ সারা বাংলাদেশ জুড়ে যে মানুষেরা আসলে এই অত্যাচার অনাচারে একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন, যারা কিনা কোটা সংস্কার আন্দোলনে তরুণরা সরকারের বিপক্ষে নেমেছেন সেটা প্রথমে উপলব্ধি করেছেন, তারপর সরকারের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কঠোর দমনের মুখে তার প্রতিবাদে এই ছাত্রদের পাশে গিয়ে যে সাধারণ মানুষ দাঁড়িয়েছিলেন তাদের একটা বিরাট অংশ যেমন জানতেন না যে এই সাধারণ ছাত্রদেরকে এবং এই জনশক্তি, এই আন্দোলনের কৌশল সবকিছু পেছন থেকে জামায়াতে ইসলামী এবং ছাত্র শিবির নিয়ন্ত্রণ করেছে। এই সাধারণ মানুষ আরো বেশি চমকে উঠেছিলেন যখন তারা আগস্টের পর থেকে দেখেন যে এদের নাকি মূল লক্ষ্য সংবিধান ছুঁড়ে ফেলা, বাংলাদেশ নাকি নতুন করে জন্ম লাভ করেছে 2024-এর 5ই আগস্ট। ইউনূস এই ছাত্রদের দ্বারা ক্ষমতায় বসে বিদেশি সংবাদ মাধ্যমকে গিয়ে বলে এলেন যে রিসেট বাটনে বাংলাদেশ চাপ দিয়েছে, কাজেই খুব স্বাভাবিক যে বাংলাদেশে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙা হবে, মুক্তিযোদ্ধাদের ভাস্কর্য ভাঙা হবে, কারণ মনে রাখতে হবে 2024-এর আগস্টে ছাত্র জনতা প্রাণ দিয়েছে, কাজেই রিসেট বাটনে চাপ পড়েছে, নতুন বাংলাদেশ গঠিত হয়েছে। এরপর যে অত্যাচার অনাচার শেষ পর্যন্ত ভাঙচুর, অগ্নিসংযোগ, গণপিটুনি দিয়ে মারা মানুষকে, সেগুলোকে যেমন একরকম ন্যায় এবং নীতিতে পরিণত করলো সরকারের সর্বোচ্চ ব্যক্তি থেকে তার প্রেস সচিব, সকলে বললেন এগুলো হচ্ছে প্রেসার গ্রুপ, ক্ষোভের বহিঃপ্রকাশ। তখন তার চেয়েও ক্রমাগতভাবে সে অত্যাচার বাড়লো। সে অত্যাচার শুধুমাত্র নারীর পোশাক নিয়ে মন্তব্যে, নারীর পোশাক নিয়ে বা নারীকে হয়রানি করা ব্যক্তিকে পুলিশ কোনো কারণে যদি বা তাও ধরে নিয়ে যায়, সে ব্যক্তিকে ফুলের মালা দিয়ে থানা থেকে বের করে আনাতেই শুধুমাত্র ঠেকে থাকলো না। এরপর দেখা গেল বাংলাদেশের শক্তিশালী রাজনৈতিক দলের, অন্যতম শক্তিশালী রাজনৈতিক দলের প্রধান রীতিমতো কর্মজীবী নারীদের সঙ্গে পতিতাবৃত্তির তুলনা করা শুরু করলেন। কর্মজীবী নারীদের সম্মান রক্ষার্থে তাদের কর্মঘণ্টা কমিয়ে আনার প্রস্তাব দিলেন নির্বাচনী প্রস্তাব হিসেবে। এবং এর মধ্যে তো মব ওই পর্যায়ে গেল যে লাশ মাজার থেকে তুলে এনে পীরের লাশ রাজপথে পোড়ানো হচ্ছে, হিন্দু ব্যক্তিকে পিটিয়ে মেরে গাছে আধামরা অবস্থায় ঝুলিয়ে পুড়িয়ে মেরে ফেলা হচ্ছে। এসব মিলিয়ে মানুষ একেবারে ক্লান্ত, বিপর্যস্ত, বিধ্বস্ত হয়ে পড়েছিল। এবং তারেক রহমান বা বিএনপির যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা, তার মধ্যে সবচেয়ে বড় ম্যান্ডেট হিসেবে মনে করা হচ্ছিল যে তারেক রহমানের কাছে স্থিতিশীলতা আনার প্রত্যাশা, তারেক রহমানের কাছে ওই বাড়াবাড়ি,
ওই যে অত্যাচার অনাচার মগবাজি তাতে একটা কমপ্লিট ফুল স্টপ, মানে সরাসরি তিনি একটা বাটন প্রেস করে এই অত্যাচার অনাচার মগবাজি বন্ধ করবেন, সেটার একটা সুস্পষ্ট ইঙ্গিত আসবে তার কাছ থেকে, নতুন প্রধানমন্ত্রীর কাছ থেকে। সেই প্রত্যাশায় সারা বাংলাদেশে তারেক রহমানকে এই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা ভোটাররা এনে দিলেন, সেটা নির্বাচন পর্যবেক্ষকরা মনে করছিলেন। এবং তারেক রহমান সম্ভবত বুঝেছিলেন একদিকে ম্যান্ডেটটা কিসের, আরেক দিকে যেটা বললাম ক্ষমতায় থাকতে হলে, সরকার পরিচালনা করতে হলে প্রথম রাতে বিড়াল মারা ছাড়া এই বাড়াবাড়ির অবসানের কোনো উপায় নাই। কারণ এমনিতে কি করে বাড়াবাড়ি অবসান করা যেত বলুন তো? যদি অনেক ক্ষেত্রেই মনে করা হয় সেনাবাহিনী যদি টহলে থাকে, সেনাবাহিনী নামিয়ে যদি যৌথ বাহিনীর অভিযান চালিয়ে, মনে রাখতে হবে গত 18 মাস ধরে বাংলাদেশে যৌথ বাহিনী রাস্তায় যৌথ বাহিনী অভিযান চালিয়েছে, সেনাবাহিনী নাকি আপনার আমার জানমালের নিয়ন্ত্রণ নিয়েছে। এমন বেকায়দা অবস্থায় তারেক রহমান দায়িত্ব নিচ্ছেন যখন কিনা এই সেনাবাহিনী ওষুধ, যৌথ বাহিনীর অভিযান ওষুধ কিচ্ছু কাজ করবে না। কারণ এমন অত্যাচারী অনাচারীরা ইউনূস সরকারের নামে এই কমাস ধরে ক্ষমতার কেন্দ্রে ছিল। তারেক রহমান তাই এদের মস্কারার সবচেয়ে বড় যে অস্ত্র, জুলাই সনদ, জুলাই সনদ, জুলাই সনদ, মুজিববাদী সংবিধান ছুঁড়ে ফেলা, সংবিধান পুনর্গঠন করা, সেকেন্ড রিপাবলিক ঘোষণা করা, এসবের একেবারে গোড়া কেটে দিয়েছেন। সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে তারা শপথ নেন নাই, সরাসরি বিএনপি চেয়ারম্যানের পরামর্শ অনুযায়ী বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সংবাদ মাধ্যমের সামনে দাঁড়িয়ে বলেছেন যে তারা কোনোভাবেই সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিতে পারেন না, কারণ এসব সংবিধান সংস্কার পরিষদ সংবিধানে নাই, গণভোটও সংবিধানে নাই। কোনোদিন যদি সংবিধান সংস্কার পরিষদ ঢোকে সংবিধানে, তাহলে তারা এ বিষয়ে শপথ নেওয়ার কথা ভাববেন। জামায়াতে ইসলামী খুব একটা নাটক করার চেষ্টা করেছে শপথের দিন সকালবেলা। তারা সকাল সকাল বলেছে যদি শপথ নিতে হয় দুটোই নেবেন, না হলে একটাও নেবেন না। এমনকি জামায়াতে ইসলামী একটা বিক্ষোভেরও ডাক দিয়েছিল বিকাল 3টার সময়। এরপর এক রকমের লেজ গুটিয়ে বিক্ষোভ তুলে নিয়ে বিক্ষোভ আর করবেন না সে ঘোষণা আবার দিয়ে, এবং শেষ পর্যন্ত গিয়ে তারা দুটো শপথই নিয়েছেন। তারা সংবিধান সংস্কার পরিষদেরও শপথ নিয়েছেন, জাতীয় সংসদের এমপি হিসাবেও শপথ নিয়েছেন। কিন্তু বুঝতেই পারছেন সংখ্যাগরিষ্ঠ দলের অংশগ্রহণ ছাড়া এই সংবিধান সংস্কার পরিষদের সভাও আর কখনো বসা সম্ভব হবে না। কোন সংসদে বা কোনো মানে সরকারি ব্যবস্থাপনায় কখনো বিএনপি যতক্ষণ ক্ষমতায়, যেই দলটি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। জামায়াতে ইসলামী এ নাটক জমাতে পারে না। ইউনূস কিন্তু একদম শেষ দিন পর্যন্ত, শপথের আগের দিন যে ডেকে জাতীয় নাগরিক পার্টির নেতা নাহিদ ইসলামকে দিয়ে অবশেষে জুলাই সনদটা স্বাক্ষর করিয়েছেন, তখনই তিনি জানেন যে বিএনপি আসলে বিএনপি আসলে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবে না। আপনাদেরকে আমিও বলছিলাম যে এই মরণ ফাঁদে পা দেবে না বিএনপি। তো ইউনূস সেটা বুঝে শেষ মুহূর্তে শপথ নিয়ে একটা গ্যাঞ্জাম লাগিয়ে ফেলতে পারে কিনা, রাজপথে একটা আন্দোলন জমিয়ে ফেলতে পারে কিনা, তার ফলে তাকেই আরো বেশ কিছুদিন ক্ষমতায় থাকতে হয় কিনা, এসব স্বপ্ন নিয়ে তিনি শেষ দিনে নাহিদ ইসলামকে ডেকে জুলাই সনদে স্বাক্ষর করিয়েছেন। এবং এরপরে নাহিদ ইসলামও বলে বসেছেন এমনকি কোন নোট অফ ডিসেন্ট সহ জুলাই সনদের বাস্তবায়ন তারা মানবেন না, জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে হবে। আপনারা জানেন 40টির বেশি বিষয়ে যখন জুলাই সনদ স্বাক্ষরও করেছে বিএনপি, তাদের নোট অফ ডিসেন্ট বা আপত্তি ছিল। তো এহেন নাটকটার শেষ পর্ব পর্যন্ত মরিয়া হয়ে যে আলী রিয়াজ ইউনূসটা চেষ্টা করবেন সেটা খুব স্বাভাবিক। কারণ আলী রিয়াজ তো এই ভোটের কয়েকদিন আগে হঠাৎ আমাদের জানালেন যে যারা এমপি হবেন তাদেরকে আরেকটা শপথও নিতে হবে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে, এবং 180 দিন তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। কারণ তাদের ধান্দাটা ছিল এই 180 দিন ক্ষমতা হস্তান্তর না করে এই 180 দিন সংবিধান সংস্কার পরিষদ সংবিধান নিয়ে বিতর্ক করবে, তর্ক করবে, এবং ওইদিকে এই অন্তর্বর্তীকালীন সরকারের রূপে তারা থেকে যাবেন। ইউনূস আলী রিয়াজের জন্য এই নাটক আর টেনে নেওয়া সম্ভব হয়নি। তার কারণ বিকালবেলা যে মন্ত্রিসভার শপথ আছে, সে শপথে 13 দেশের প্রতিনিধি সহ অন্তত 1200 অতিথি উপস্থিত থাকবেন, এবং সেই মন্ত্রিসভার শপথটাকে কিছুতেই এক রকমের ঝামেলার মধ্যে ফেলা না জামায়াতে ইসলামী, না এনসিপি, না ইউনূস কারো পক্ষেই সম্ভব নয়। কারণ তাহলে তারা আসলে পুরো রাজনৈতিক প্রক্রিয়া থেকেই এখন ছিটকে পড়বেন। ওইদিকে তারেক রহমান দারুণ সব রাজনৈতিক
চাল চালছেন। তিনি জামায়াতে ইসলামীর আমিরের সঙ্গে সাক্ষাৎ করে এসেছেন, বাড়িতে গিয়ে জাতীয় নাগরিক পার্টির নেতা নাহিদ ইসলামের বাড়িতে গিয়ে সাক্ষাৎ করে এসেছেন, বুকে জড়িয়ে ধরেছেন নাহিদ সার্জিসকে। শুধু তাই নয়, জামায়াতে ইসলামী রাজপথে নামার চেষ্টা করলে তাদেরকে প্রথমত এক রকমের সামলে দেওয়ার জন্য যাদেরকে প্রয়োজন, তারেক রহমান এরই মধ্যে তাদেরকেও তাদের মিত্র হিসেবে ঘোষণা করেছেন। তারেক রহমান জামায়াতে ইসলামীর সঙ্গে শেষ মুহূর্তে নির্বাচনী জোট থেকে বেরিয়ে যাওয়া, যারা কিনা পুরো সময়টা 2025 জুড়ে রাজপথে সভা সমাবেশে একত্রে জনসমাবেশ করেছে, সেই ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে গিয়ে তারেক রহমান সাক্ষাৎ করে এসেছেন। তারেক রহমান হেফাজতের আমির, যিনি কিনা বারবার সাবধান করছিলেন, হেফাজতের একটি অংশ জামায়াতে ইসলামীর ঐক্যের সঙ্গে যাওয়ার পরেও মামুনুল হক অংশ, হেফাজতের আমির মুহিবুল্লাহ বাবুনগরী বারবার সাবধান করছিলেন মুনাফিকদের যাতে মুসলমানরা ভোট না দেয়। তারেক রহমান হেফাজতের আমিরকে তার শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন। কাজেই তারেক রহমান খুব সামলে কৌশলী সব চাল চালছেন। সে চালে একেবারে বেকায়দায় বিপর্যস্ত জামায়াতে ইসলামী আর এনসিপি। মনে রাখবেন, জামায়াতে ইসলামী আর এনসিপি শক্তিশালী বিরোধী দল হিসেবে, ভোটের হিসাবে, আসনের হিসাবে সংসদে যাচ্ছে বটে, কিন্তু তাদের তো বিরোধী দল হিসেবে রাজনীতি করবার কোনো অভিজ্ঞতা নাই। তারা 2024-এর আগস্ট থেকে ক্ষমতাতেই ছিল। এখন ক্ষমতাচ্যুত হওয়ার পর কেমন রাজনীতি তারা সত্যিকার অর্থে করেন দেখতে হবে।